করোনা সংক্রমণ রোধে সরকারের 18 নির্দেশনা। বাড়ছে উদ্বেগ, গতবারের চেয়েও পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা। পবিত্র শবে বরাত আজ। এক সপ্তাহ পর সচল হলো সুয়েজ খাল। শিরোপার জন্য নেপালের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। এটি নিউজ দেখছেন, 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত সমাগম সহ 18টি নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নির্দেশনা জারি করা হয়। সে অনুযায়ী মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, পর্যটন ও বিভিন্ন বিনোদন কেন্দ্রে লোক সমাগম সীমিত করার কথা বলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এছাড়া সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্প কারখানায় 50% জনবল দিয়ে পরিচালনা করার নির্দেশনাও দেওয়া হয়েছে। সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়গুলোকে। 4 সপ্তাহের ব্যবধানে দেশে করোনা রোগী বেড়েছে প্রায় 8.5 গুণ, মৃত্যু বেড়েছে প্রায় 3.5 গুণ। টানা 6 দিন ধরে প্রতিদিন শনাক্ত 3,500-এর বেশি। হাসপাতালগুলোতেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে বেড সংকট। বিস্তারিত মনির ইসলাম মিন্টু রিপোর্টে। করোনা পরিস্থিতিতে ক্রমেই উদ্বেগ বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিলেও আক্রান্তের সংখ্যা ও মৃত্যু কমছে না। দেশে করোনা সংক্রমণের 55তম সপ্তাহ অর্থাৎ 21 মার্চ থেকে 27 মার্চ এক সপ্তাহে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 23,100 জন। প্রায় 9 মাস পর আবার এক সপ্তাহে এই সংখ্যাই পৌঁছালো। অথচ 4 সপ্তাহ আগেও 21 থেকে 27 ফেব্রুয়ারি এই সংখ্যা ছিল মাত্র 2807 জনে। ফলে এর প্রভাব পড়েছে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। ইউনাইটেডে কুর্মি চোলাতেও সিট পাচ্ছিলাম না। দেন আমরা পরে কুয়েত মৈত্রীতে তারপরেও অনেক চেষ্টা করে আপনার একটা বেড পেয়েছে, যেটা কিনা সাসপেক্টেডদের জন্য আলাদা করে রাখা হয়েছে। ডাক্তারে খোঁজাখুঁজি করতে শুরু করলাম, তাই ল্যাবে যাওয়াতে ওরা বললো এখানে আর বেড নাই, আপনারা অন্য কোথাও খোঁজেন। ক্রাইসিস অবশ্যই আছে, আইসিইউতে সবসময় ভর্তি থাকছে। গত মাসের তুলনায় এবার 5 গুণ বেশি পেশেন্ট, অ্যাডমিটেড পেশেন্ট আছে। এবং শুধু অ্যাডমিট, আমাদের আউটডোরে যে আমাদের PCR টেস্ট হচ্ছে সেখানেও নাম্বার অফ পেশেন্ট অনেক। ভর্তি রোগীদের বেশিরভাগই অক্সিজেন কিংবা আইসিইউ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তবে এখন আইসিইউ পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। কম বয়সী করোনা আক্রান্তদের শারীরিক পরিস্থিতিও দ্রুত জটিল হচ্ছে। বয়স্কদের মধ্যে তো আগে থেকেই হয়তো তাদের কোমরবিডিটিস তাহলে তাদের শ্বাসকষ্ট বা ভর্তির রেটটা বেশি ছিল, কিন্তু এবার যে এখন যে দেখা দিচ্ছে এটার মধ্যে ইয়াংরাও বেশ আক্রান্ত হচ্ছে এবং অল্প দিনেই তারা শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের মারাত্মক সাইন সিনড্রোম দেখা দিচ্ছে, যার জন্য তাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে বেশি, এমনকি তাদের আইসিইউ লাগতেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার যেখানে 3%-এর নিচে নেমে এসেছিল, এখন তো আবার 18-তে পৌঁছে গেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে গতবারের চেয়েও পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। একটি মহামারী যখন বিদ্যমান সারা পৃথিবীতে, ততদিন পর্যন্ত এই মহামারী প্রতিরোধে আমাদের জানা উপায় কি? জানা উপায় আছে যে আপনাকে ঘর থেকে বেরোলে মাস্ক পরতে হবে, সবচেয়ে কার্যকর। আপনাকে হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড। আর আপনাকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। যেখানে এটার ব্যত্যয় ঘটেছে সেখানে সংক্রমণ সংখ্যা বাড়তে শুরু করেছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। ভারতে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 68,000-এরও বেশি করোনা রোগী। অক্টোবর মাসের পর থেকে এটি হচ্ছে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্তের রেকর্ড। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটিতে একদিনে মারা গেছেন 312 জন।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও পূর্ণাঙ্গ লকডাউনের চিন্তা ভাবনা করছে মহারাষ্ট্র। রোববার রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 40,000-এর বেশি মানুষ। মহারাষ্ট্রের মুখ্য স্বাস্থ্য সচিব ডক্টর প্রদীপ ভায়াস বলেছেন, হাসপাতালগুলোতে 3,57,000 আইসোলেশন বেডের মধ্যে 1,07,000 এরই মধ্যে পূর্ণ। ভারতে করোনায় এ পর্যন্ত মৃত্যু 1,61,000-এর বেশি। আক্রান্তের সংখ্যায় 1,20,00,000 ছাড়িয়েছে। করোনায় মৃত্যু তালিকা সংশোধন করেছে মেক্সিকো। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যু দেখানো হয়েছে 3,21,000। মৃত্যু তালিকায় এই সংশোধনী আনার পর করোনায় মৃত্যুর দিক থেকে এখন ব্রাজিলকে টপকে যুক্তরাষ্ট্রের পরেই মেক্সিকোর অবস্থান। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু 26,700-র বেশি। শুরু থেকে করোনা ইস্যুতে কঠিন সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরেডর। বিরোধী দলগুলোর দাবি, করোনা পরিস্থিতিকে শুরুর দিকে তিনি পাত্তা দেননি এবং করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিতেও দেরি করেছেন প্রেসিডেন্ট অবরেডর। অন্য সংবাদ, পবিত্র শবে বরাত আজ। মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শবে বরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামেও পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। এ রাত মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন মুসল্লিরা। করোনা মহামারীর কারণে গত বছর ঘরে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এবার মসজিদে সীমিত সমাগমের নির্দেশনা দিয়েছে সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিশেষ আয়োজন 50 বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাশূন্যে তৈরি করেছে লাল সবুজের ঠিকানা, যা সম্মানিত করেছে জাতিকে। দেশের 50 বছরের ইতিহাসে পরম প্রাপ্তি সে কথা স্মরণ। সহকর্মী তাহিদ সৌরভের রিপোর্টে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জন্ম নিয়েছে বাংলাদেশ। এরপর ধ্বংসস্তূপ এদেশকে টেনে নেয়ার চেষ্টা ছিল তার। মাত্র 3.5 বছরে জাতির জনকের গড়ে দেওয়া সেই ভিতের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ। স্বাধীনতার পর বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার জন্য নিজ দেশেই আর্থ স্টেশন তৈরির সিদ্ধান্ত নেন জাতির জনক। তিনি রাঙামাটিতে উদ্বোধন করেন দেশের প্রথম আর্থ স্টেশন বেতবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। তখন থেকে দেশের নিজস্ব স্যাটেলাইট বা উপগ্রহের চিন্তা চলতে থাকে, যার পূর্ণতা আসে বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই। আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর শুভ উৎক্ষেপণ ঘোষণা করছি। 2018 সালের মে মাসে আসে ইতিহাস করা সেই ক্ষণ। তীব্র আগুনে হলকা ছুটিয়ে প্রচন্ড শক্তিতে মহাকাশের পথে ডানা মেলে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, যার মাধ্যমে 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এখন স্বপ্ন মহাশূন্যে আর উপগ্রহ পাঠানোর। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি যে বস্তুত পক্ষে আমাদের এই দ্বিতীয় স্যাটেলাইট আমাদের নিজস্ব অর্থায়নে আমরা করব। মুজিব থেকে সজীব। 1975-এর 14 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব বেতবুনিয়াজের স্বপ্ন বপন করেন। তার দৌহিত্র সজীব ওয়াজেদের নির্দেশনায় তার সম্মানিত করেছে জাতিকে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর গাজীপুর তেলিপাড়া ভূ উপগ্রহ কেন্দ্র প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং সেই রাঙামাটির বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসাবে যুগপথ ব্যবহৃত হচ্ছে। মিথ্যে ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার তারা একটা চেষ্টা চালিয়ে গেছে। স্যাটেলাইট দিয়ে আমার উদ্দেশ্য ছিল যে এখন বঙ্গবন্ধুর নাম আমি মহাকাশে পাঠিয়ে দিয়েছি, এটা কোনো সরকার মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধুর হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশ আজ 50-এ পরিণত। মহাশূন্যে লাল সবুজ জায়গা দখল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারে না। 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। এক সপ্তাহ পর সচল হলো সুয়েজ খাল। পার হয়েছে আটকে পড়া জাহাজ এভার গিভেন। বিষয়টি নিশ্চিত করেছে মেরিটাইম সার্ভিসেস কোম্পানি ইনচেপে। কয়েকদিনের প্রাণান্ত চেষ্টা ও ড্রেসিং এর মাধ্যমে মুক্ত করা হয় এভার গিভেন জাহাজটিকে মুক্ত করতে ব্যবহার করা হয় 18টি টাগবোট। আগে ব্যর্থ হওয়ার পর বিশেষজ্ঞরা অভিমত দিয়েছিলেন জাহাজটিকে উদ্ধারে ব্যবহার করতে হবে 200 ফুট উঁচু ক্রেন। এই জাহাজটি আটকা পড়ায় মিশরের সুয়েজ খাল দিয়ে চলাচল বন্ধ হয়ে যায় পণ্যবাহী জাহাজ চলাচল। অন্য জাহাজগুলো পরিবর্তন করতে হয় রুট, যার প্রভাব পড়ে বিশ্ব বাণিজ্যে। সুয়েজ খালে মালবাহী জাহাজ এভার গিভেন আটকে যাওয়ায় প্রতিদিন $960 কোটি পণ্যের পরিবহন আটকে ছিল। ফলে প্রতি ঘন্টায় ক্ষতি হয়েছে $40 কোটি। খেলার খবর। ট্রাইনেশন কাপে শিরোপার লড়াইয়ে সোমবার স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল দল। দশরথের রঙ্গশালায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 5:45-টায়। ফাইনাল পরীক্ষার আগে দশরথ স্টেডিয়াম শেষবারের মতো ঘুরে দেখছেন বাংলাদেশের কোচ জেমিডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া। ট্রফি নিয়ে ফটো সেশনে হাস্যোজ্জ্বল দুজনেই। পরীক্ষা নিরীক্ষার সময় শেষ, এখন সেরা একাদশ নিয়ে সাফল্যের খোঁজে জেমি। আগের 2 ম্যাচে গোল না পাওয়ার কোনো দুশ্চিন্তা নেই, জয়ই চোখ তার। অল্প কয়েকদিনের মধ্যে 2টি ম্যাচ খেলছি, ফাইনাল কঠিন হবে সন্দেহ নেই। 2 ম্যাচের সেরাদের নিয়েই একাদশ সাজাবো। সব পজিশনেই আমাদের বিকল্প ফুটবলার রয়েছে, এটা নিঃসন্দেহে ভালো দিক। গোল না পাওয়ার হতাশা নেপালেরও, তবে স্বাগতিকদের পক্ষে থাকবে দশরথের 12,000 দর্শক। আশা করছি ফাইনালে আমরা গোল পাবো। বাংলাদেশ ভালো দল, ওদেরকে হারিয়ে শিরোপা জয় করাটা কঠিন হবে। 2 ম্যাচেই জয় না পেলেও আমরা ভালো খেলেছি। ফাইনালে আমরা জিততে চাই, দেশের মাটিতে ট্রফি নিশ্চিত করতে চাই। এ পর্যন্ত 2 দলের 22 দেখায় 13 বার জিতে এগিয়ে আছে বাংলাদেশ। 6 ম্যাচ জিতেছে নেপাল, বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পরিপূর্ণভাবে উদযাপনের জন্য একটা শিরোপা চাই বাংলাদেশের। আর সেই কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে দেশে ফিরতেই নেপালের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। নেপালের কাঠমান্ডু থেকে ট্রাইনেশনের ফাইনাল নিয়ে দর্শকদের প্রত্যাশার কথা জানিয়েছেন সহকর্মী জেনিয়া চিসিম। দর্শক, আপনারা জানেন যে ট্রাইনেশন কাপের ফাইনালে আজকে স্বাগতিক নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আর যেহেতু স্বাগতিকদের খেলা, স্বাগতিকদের পক্ষে দশরথ স্টেডিয়ামে থাকবে 12,000 দর্শক। আমরা এখানে দেখেছি যে বাংলাদেশিদের পক্ষেও কিছু দর্শক থাকবে। তো আমাদের সাথে আছে এমন বাংলাদেশি দর্শক, আমরা এখন তাদের সাথে কথা বলবো এবং তাদের প্রত্যাশার কথা জানবো। ভাই, আপনারা তো বাংলাদেশ থেকে কাঠমান্ডুতে এসেছেন, আজকে বাংলাদেশে খেলা রয়েছে, ফাইনাল খেলা। তো বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা। আপনি বাংলাদেশি ফ্যান হিসেবে কি মনে করছেন যে আজকের খেলাটা কেমন হবে এবং প্রত্যাশাটা কি আপনার? আসলে আমার প্রত্যাশা এখন আকাশচুম্বী, কেননা গত পরশুদিন বাংলাদেশ নেপাল যে খেলাটা হয়েছে, বাংলাদেশ খুবই ভালো খেলছে। আমাদের কয়েকজনই আমরা স্টেডিয়ামে ছিলাম, খুবই ভালো খেলেছে বাংলাদেশ। আনফর্চুনেটলি আমরা কোনো গোল পাইনি, বাট আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। আমরা খুবই এনজয় করেছি খেলাটা। আজকে অবশ্যই খেলাটা মিস করবো না, আমরা খেলাটা দেখবো। তো আশা করি বাংলাদেশ আজকে জিতবে এবং একটা ট্রফি নিয়ে দেশে ফিরবে ইনশাল্লাহ। ভাই, বাংলাদেশ স্বাগতিক নেপালের বিপক্ষে আজকে 12,000 দর্শক থাকবে মাঠে। তো বাংলাদেশিদের পক্ষে আসলে বাংলাদেশ যে দলের পক্ষে এতটা দর্শক থাকবে না, তো আপনারা আসলে কিভাবে চেয়ার আপ করবেন? আমরা যতটুকু সম্ভব, আমরা যে কয়জন থাকবো, আমরা অবশ্যই চিৎকার বা আমরা অবশ্যই বাংলাদেশ দলকে উজ্জীবিত করার চেষ্টা করব। তো দর্শক, আমরা এখানে বাংলাদেশি সমর্থক 2জন পেয়েছিলাম, আমরা তাদের কথা শুনেছি।
তারা প্রত্যাশা করছে বাংলাদেশ অবশ্যই ট্রফি নিয়ে দেশে ফিরবে। তো আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ জিতে জয় নিয়ে ট্রফি নিয়ে দেশে ফেরুক। 3টা নিউজ আওয়ারের সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। স্বীকৃতি পেলেও পাননি ভাতা, ডিম বিক্রি করছেন বীরাঙ্গনা জরিনা বেগম। 50 জন ট্রান্সজেন্ডার হলেন পাঠাও ফুডের ডেলিভারি ম্যান। আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। করোনা সংক্রমণ এবং মৃত্যু হার লাফিয়ে লাফিয়ে বাড়লেও কোথাও স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই, বরং সবাই যেন এই ব্যাপারে উদাসীন। স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলেও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা নেই কারো। পরিবর্তন নেই মানুষের উদাসীনতায়। হরহামেশা উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব মানার নির্দেশনা, এমনকি মাস্ক পরার কড়াকড়িও। চলতি পথ, বাজার, গণপরিবহন, এমনকি হাসপাতালেও স্বাস্থ্যবিধি মানার লক্ষণ নেই। জরুরি মাস্ক কারোবা ঝুলছে হাতে, কানে, কারোবা থুতনিতে। নানা খোড়া যুক্তিতেই স্বাস্থ্যবিধি আমলে নিচ্ছেন না রোগী, তাদের স্বজন, ক্রেতা বিক্রেতারা। ডেইলি অন্তত 210,000 1 লাখ লোক কথা বলতো, এখানে পাইকারি বাজার অনেক কথা বলতো, এই জন্য মাস্কটা পরি না। কথা এরা এমনি কথা বুঝো না, মাস্ক পরলে তো আরো বুঝবো না। যাত্রীরা প্রতি ছিটে ছিটে তো নেই, দাঁড়ায় অনেক লোক নেই, মানে হ্যান্ডসেট কোনো কিছুই নাই, কোনো কিছু মানছে না মানুষ। নিজে সচেতন থাকার চেয়ে নানা অজুহাতেই অন্যকে দুষছেন, এমন সংখ্যাই বেশি। মাস্ক তো আসিল, পড়তে ভুলে গেছি, কেউ তো পরে নাই, একলা পরে লাভ কি। টিকা নেওয়ার পাশাপাশি সংক্রমণের হার কমাতে বিভিন্ন হাসপাতাল কিংবা সরকার তৎপর হলেও ব্যক্তি সচেতনতাই এক্ষেত্রে সবচেয়ে বড় বলছেন চিকিৎসকরা। আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু হাসপাতালের যত হাসপাতাল বাড়াই অথবা সিট বাড়াই, তারপরেও কিন্তু করোনাকে আমরা ব্যবস্থাপনা দিতে পারবো না। এই জন্য আমাদের নিজেদের স্বার্থে আমাদের যে সরকারের যে নির্দেশনা সেটা মানতে হবে, নাহলে ভয়াবহ রূপ ধারণ করবে। একবার সোজা কথা যে নাহলে কিন্তু আনকন্ট্রোল হয়ে যাবে যদি আমরা জনগণ সচেতন না হই। তবে খারাপ পরিস্থিতির আশঙ্কায় নজরদারি আরও বাড়ানোরও দাবি উঠেছে সরকারের প্রতি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এই সরকারকে অবশ্যই চলে যেতে হবে, এমনই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। পুলিশের বেঁধে দেওয়া 2 ঘন্টা সময়ের মধ্যেই বিক্ষোভ শেষ করেন তারা। তারই মধ্যে নেতারা তাদের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের প্রতিবাদ জানান। হেফাজতের আন্দোলনে বিএনপির উস্কানির অভিযোগ অস্বীকার করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে উস্কানি দেয় না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন থেকে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে বলেই মনে করেন মির্জা ফখরুল। এখন পর্যন্ত তিস্তা নদীর পানি চুক্তি হয়নি, আমার এখন পর্যন্ত সীমান্তে হত্যা বন্ধ হয়নি, গুলি করে হত্যা করার কোন বিধান কখনো থাকতে পারে না। এইভাবে কখনো একটা দেশ চলতে পারে না। 50 বছর পরে আজকে জনগণের আশাকাঙ্ক্ষাকে পদদলিত করে, চুরমার করে, পুনরুদ্ধিত করে দিয়ে কখনোই আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা জরিনা বেগম মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, অথচ আজও মেলেনি সম্মানী ভাতা। জামালপুরের রাস্তায় সিদ্ধ ডিম বিক্রি করে কাটছে অতি কষ্টের জীবন। লুৎফর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যুদ্ধের সময় পারদোবার গেলে পাখেরা ধরে নিয়ে গেলে পিড়িত নিয়ে গেল, আমি ছাড়াবার গেলাম, আমার 3 দিন আটকাই দিল। 3 দিন পরে আমি ওখান থেকে ছাড়া এলাম। ছাড়ার পরে শ্বশুর শাশুড়ি জায়গা দেয় না, দেশে মেশে গিন্না করে, হরি গিন্না করে। তারপরে ওখান থেকে আমি চলে আইলাম বাপের বাড়ি আইলাম, আয়ে থাকলাম। 3টা সন্তান হইল, ওর পরে স্বামী মরে গেল।
স্বামী মারা যাওয়ার পর কষ্টকর ইট ভাঙার কাজ করে চলছিল জরিনা বেগমের জীবন। যন্ত্র দিয়ে ইট ভাঙা শুরু হলে সে কাজও হারান। বাঁচার তাগিদে এখন জামালপুর রেলগেটে বসে ডিম বিক্রি করেন এই বীর যোদ্ধা। এখন আমার বাড়ি অনলাইন ঘর নাই, আমি থাকি গেট পারো। আমার মনের ইচ্ছা প্রধানমন্ত্রীর হতে আমার সাক্ষাৎ করবার জন্য আমার মনের আশা। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত জরিনা বেগমকে 2019 সালের 11 ডিসেম্বরে বীর মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে তার নাম 329 নম্বরে। অথচ কাগজের ওই মুদ্রণটুকু ছাড়া আর কিছুই জোটেনি তার ভাগ্যে। ছোটবেলা থেকে শুনতেছি মা বীরাঙ্গনা, তাই আমাদের দাদার বাড়ির সমাজের লোকে দীক্ষার দেয়। ঘৃণা করে ওখান থেকে মা নিয়ে চলে আসে আমার নানুর বাড়ি। নানুর বাড়ি আমাদের কষ্টে ভরা করে 20-25 বছর ইট ভাঙে আমাদের লালন পালন করে। অতি কষ্টে থাকা বীর মুক্তিযোদ্ধা জরিনা বেগম কেন আজও তার প্রাপ্য থেকে বঞ্চিত? মুক্তিযোদ্ধা ভাতা বাস্তবায়ন কমিটি থেকে ভাতা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ভাতা বরাদ্দ প্রাপ্তির জন্য। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে যথা নিয়মে ওনার বরাদ্দকৃত অর্থ ছাড়করণ করা হবে। সরকারের কাছে আবেদন জানায় মুক্তিযোদ্ধারা যে জরিনা বেগমের দিকে হাত বাড়িয়ে দিয়ে তার আর্থিক অবস্থার পরিবর্তন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে 50 জন ট্রান্সজেন্ডারকে পাঠাও ফুডের ডেলিভারি ম্যান হিসেবে নিয়োগ দিয়েছে পাঠাও ফুড। সকালে রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত স্বাধীনতা সবারই শিরোনামের এক অনুষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ ও অ্যাপেক্স ফুডওয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। এ সময় নিয়োগপ্রাপ্তদের স্মার্টফোন, বাইসাইকেল ও ফুড ব্যাগ উপহার দেয় পাঠাও ও অ্যাপেক্স। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। দিনের গ্রন্থমেলার প্রথম 10 দিন শেষ। প্রথম ভাগ কেমন কাটলো বইমেলার, জানাচ্ছেন সাদিয়া নান্সি। করোনাকালের বইমেলার 11তম দিন। সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদে মেলার এমন শূন্যতা যেন সয়েই গেছে লেখক প্রকাশকদের। তারপরও চৈত্রের গরম উপেক্ষা করে যারা এলেন বইয়ের প্রতি তাদের আগ্রহ ভালোবাসারই যেন প্রমাণ দিয়ে গেলেন। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে ভুলেননি বেশিরভাগই। তো স্বাস্থ্যবিধি মেনেই আসছি, তো এটা তো কনসার্ন থাকার ব্যাপার, অবশ্যই নিজেদেরই তো কনসার্ন থাকা উচিত। বইমেলা আসলে প্রাণের বইমেলা, না আসলে ভালো লাগে না। মিস করছি, গত 3-4 বছরে যেই রকম দেখে গেছি সেই অনুযায়ী মিস করছি। বইমেলার ফিলটা আসছে না, আসলে অনেক মানুষ থাকে আর এখন ওরকম মনে হচ্ছে না, অনেক কম মানুষ। চলছে মুজিব বর্ষ, সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এবার তাই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশ নিয়ে লেখা বইয়ের বাড়তি কদর। পাঠকের পছন্দের শীর্ষে বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়াজিন। ছোট থেকে বড়রা সবাই বঙ্গবন্ধুকে নিয়ে এখন জানতে খুব কৌতূহলী এবং তারা সবাই বঙ্গবন্ধুর বই খুঁজতেছেন এবং তারা কিনতেছেন। করোনাকালীন সময়ের যে দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যেও দেখা যাচ্ছে যে পরিমাণ বিক্রি হচ্ছে তাতে একবারে খারাপ বলা যায় না। পাঠকদের সাথে বইমেলার একটা কমিউনিকেশন গ্যাপ এখনো রয়ে গিয়েছে, পাঠকরা হয়তো ভয় পাচ্ছে। কবিতার বই আর বইমেলা এ যেন একে অন্যের পরিপূরক। প্রতি বছর বইমেলায় আসা নতুন প্রকাশনায় কবিতার সংখ্যাই বেশি। এ কদিনে মেলায় এরই মধ্যে অনেকগুলো কবিতার বইও চলে এসেছে। তার মধ্যে একটি হলো 20টি প্রেমের চিঠি। আমার একটা অদৃশ্য প্রেমিকার উদ্দেশ্যে আমি 20টি চিঠি লিখেছি এবং চিঠিগুলোর মধ্যে আমাদের সময়, সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছু কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে আছে। এবং কেউ যদি এই চিঠি পড়ে, সে নিছক শুধু প্রেমের চিঠি পড়বে না, সে তার সময়কেই পাঠ করবে। বাঙালি মাত্রই যখন কবি, তখন শুধু সংখ্যাই নয়, বইপ্রেমীদের পছন্দের তালিকাতেও জায়গা করে কবি আর কবিতা। আমার প্রত্যেকটা কবিতা এমনভাবে লেখা হয় সেটা যেন পাঠকের কথাই বলছে। কিন্তু এই শুধু পাঠকের কথা বললে তো হবে না, আসলে পাঠকের হৃদয়কে ছুঁয়ে যেতে হবে। সেই জন্যে আমি দেখতে চাই যে আমার প্রত্যেকটা কবিতায় যেন পাঠক তার নিজেকে আবিষ্কার করতে পারে। এবারের মেলায় রোববার পর্যন্ত মোট 1381টি বই এসেছে। সাদিয়া নান্সি, ATN নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি ঋণের সুদের হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ BRPDA সংক্রান্ত এক সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। এটি বাস্তবায়নে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মশলা, খেজুর, ফলমূল এবং চিনি সহ অন্যান্য নিত্যপণ্য আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনা আগামী 15 মে পর্যন্ত বহাল থাকবে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চায়ের জেলা মৌলভীবাজারেও এখন সূর্যমুখীর হাসি। আমন ধান ওঠার পর প্রতি জমিতে বাড়ছে সূর্যমুখী চাষের পরিসর। এতে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমে আসবে বলে আশা। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলের সৌন্দর্য মনোহর, আর বীজ থেকে পাওয়া তেল স্বাস্থ্যকর। বলছি সূর্যমুখীর কথা। মাঠ জুড়ে হলুদ ফুলের টানে ভিড় বাড়ে সৌন্দর্যপ্রিয় মানুষের। ঠিক সেই দৃশ্য মৌলভীবাজারে। মৌলভীবাজার জেলায় দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ। কম সময়ে কম খরচে বেশি লাভ, চাষিরা তাই বেশ খুশি। চাষটা ভালো হয়েছে, ফলনও যে বীজটা উৎপাদন আশা করি গত বছর চেয়ে আমাদের বেশি হবে। সঠিকভাবে এটা বিক্রি করতে পারতাম, কোনো কৃষকই লস হওয়ার কথা না, সবারই লাভবান হবে এবং আমরাও লাভবান হব। এক বছরের ব্যবধানে মৌলভীবাজারে সূর্যমুখীর চাষ বেড়েছে কয়েক গুণ। আমন ধান তোলার পর যুগ যুগ ধরে যেসব জমি পতিত থাকত, সেসব জমিতে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। কৃষক বা দর্শক উৎসবের কমতি নেই কারো মাঝে। এই চাষাবাদ দেখে খুবই উদ্বুদ্ধ হয়েছে এবং আগামী বছর আমি আমার জমিতে এই সকল চাষাবাদ করব। পুরো বাগানের মধ্যে হলুদের সমারোহ, এই বাগান দেখে আমি উদ্বুদ্ধ হলাম। অনাবাদি জমি আবাদের আওতায় আনা এবং ভোজ্য তেলের আমদানি কমাতে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগও। নিজস্ব তেল যাতে আমরা খেতে পারি সেজন্য, এবং স্থানীয়ভাবে সেটা ভাঙিয়ে তেল করার মতো ব্যবস্থা আছে, সেই জন্য আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত উৎসাহবোধ করছে এবং এই বছর আমরা বিনামূল্যে বীজ দিয়েছি। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আর একবার সময় হলো বায়াজি স্টিল বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। এবার মিয়ানমারের কারেন রাজ্যে সেনাবাহিনীর হামলা, অনেকের আশ্রয় থাইল্যান্ডে। নেপিয়ারে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি20 কাল। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা নির্দেশনা নিয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন IEDCR মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। বয়সী সব মানুষই যেন আমরা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। সৈকত ভৌমিক, সৈকতকে আনমিউট করেন। নিরঞ্জন, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আমাকে আমার বেসিক্যালি দুইটা বিষয় প্রজ্ঞাপনা, দুইটা বিষয় উল্লেখ করা আছে। সেটি হচ্ছে পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরনের মেলা আয়োজনে নিরুৎসাহিত করতে হবে। এবং একই সঙ্গে লেখা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। দেশের সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী
ফাইন চলছে, গত বছরের মাস কথা না, কিন্তু বিগত মাসগুলোতে আমরা দেখছি 15-20 লাখ লোক কিন্তু এমনি যাওয়ার একটা ডাটা আমাদের কাছে আছে। সেক্ষেত্রে সেই নিরুৎসাহিত বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এক্ষেত্রে কি যোগাযোগ বিচ্ছিন্ন করা বা এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং একই সঙ্গে হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো হতে পারে সেই ধরনের কোনো নির্দেশনা আপনারা দিবেন কিনা? ধন্যবাদ সৈকত। আমরা শুরুতেই বলেছি যে 29টি জেলাকে আপাতত চিহ্নিত করা হয়েছে যেখানে সংক্রমণের মাত্রাটা অনেক বেশি। আমি কয়েকটা জেলার নাম শুধু আপনার অবগতির জন্য বলি: ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, রাজবাড়ী, শরীয়তপুর, খুলনা, নরসিংদী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী। তার মানে হচ্ছে যে সারা বাংলাদেশেই কিন্তু বিভিন্ন ভাবেই সংক্রমণ ছড়িয়েছে, এটি হচ্ছে তার বহিঃপ্রকাশ। এখন গণপরিবহন এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে যেটি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে একটি প্রাথমিক আমি বলবো যে নির্দেশনা অথবা সিদ্ধান্ত। এটি কিন্তু স্থানীয় প্রশাসন আছেন, তারা তাদের স্থানীয় সংক্রমণের হার বিবেচনা করে তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। কারণ আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সংক্রমণের যে চেইনটি আছে, ট্রান্সমিশন যেভাবে হচ্ছে সেইটিকে মানুষ থেকে মানুষের কাছে যাচ্ছে। মানুষের সমাবেশকে যদি আমরা নিরুৎসাহিত করতে পারি, গণপরিবহনের চলাচলগুলোকে যদি সীমিত করা যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে চলমান যে সংকটটি, সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেইটিকে আমরা রুখে দিতে পারবো। সেই জায়গাতে বিভিন্ন জেলায় তার নিজস্ব বিবেচনা অনুযায়ী জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন একসঙ্গে বসে সবাইকে নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবেন, যেটি আমরা গত বছরও দেখেছি। এই বছর আমরা বিশ্বাস করি যে স্থানীয়ভাবে প্রশাসন তার সর্বোচ্চ শক্তি সামর্থ্য ব্যবহার করলে, সবার সঙ্গে সমন্বয় করে করলে খুব সহসাই এই পরিস্থিতি থেকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আপনাকে ধন্যবাদ। টুরিস্ট স্পটের বিষয়ে একটু যদি বলতেন জাস্ট। সৈকত, এখানে আরেকটা বিষয় আমি আমাদের পরিচালক রোগ নিয়ন্ত্রণের সাথে যোগ করি। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু জেলা পর্যায়ে আমাদের কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি রয়েছে। সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিবে তার এলাকায় কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, এবং আমি এটা ইতিমধ্যে বলেছি যে আমরা এটা প্রতি সপ্তাহে বিশ্লেষণ করি যে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা কোনগুলি। আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটার দিকে যে আমরা 13 তারিখে যখন এই বিশ্লেষণ করেছিলাম তখন আমরা এখানে 6টি জেলা ছিল, 20 তারিখে আমরা যখন করেছি তখন 20টি জেলা ছিল, 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা। তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। সেই দিক থেকে আমাদের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ইতিমধ্যে বলেছেন, যদি আমরা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে চাই, একজনের থেকে আরেকজনের সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে চাই, চেইনটাকে ভাঙতে চাই, আমাদের প্রত্যেককেই আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র এই 29টি জেলা নয়, আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকে বেসিক যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টা রয়েছে, আমি আবার উচ্চারণ করছি, মাস্ক পরা অবশ্যই মানে আমাদের সবাইকেই নিশ্চিত করতে হবে, শতভাগ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমরা সাবান দিয়ে হাত ধোয়ার যে প্র্যাকটিসটা করেছিলাম সেটা খুবই এত ভালো একটা প্র্যাকটিস ছিল, এবং তার ফলাফল হিসেবে আমরা দেখেছি গত 1 বছর আমাদের ডায়রিয়া সংক্রমণও কমে গিয়েছিল। সুতরাং সেই হাত ধোয়ার প্র্যাকটিসটা আমাদের আবার ফেরত যেতে হবে, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যতদূর সম্ভব আমাদের জীবিকাকে কোনোভাবে ব্যাহত না করে যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে আমরা এই কাজগুলো করতে পারি, সেই জন্যই নিরুৎসাহিত শব্দটা ব্যবহার করা হয়েছে, নিষিদ্ধ শব্দটা বলা হয়নি। সুতরাং আমরা স্থানীয়ভাবে যখন যেখানে যে বিষয়টাকে নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেবেন। আমরা এরপরে হাত তুলেছে মাছরাঙা টেলিভিশন। মাছরাঙা, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার যেটি জানার ছিল, এই যে আপনারা বললেন যে জেলা যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোকে আপনারা বলেছেন যে নিজের বিবেচনায় তারা ঠিক করবেন যে সেটা লকডাউন দেবেন না কোন পরিস্থিতির দিকে যাবেন। এটার কি কোনো মানদণ্ড আপনারা ঠিক করে দিয়েছেন যে আসলে কোন পরিস্থিতিতে গেলে সেই লকডাউনের দিকে যাবে? এটা যদি একটু স্পেসিফিক করেন। আর এর আগে আমরা দেখেছি যে জনসাধারণ আসলে কঠোর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণটা বেড়ে যায় এবং স্বাস্থ্যবিধি তারা মানে না। তো এক্ষেত্রে আসলে আপনারা মানে কোন দিকে যাবেন? কঠোর না হলে তো আসলে মানছে না, মানে সংক্রমণটাও বেড়ে যাচ্ছে, মানুষ হচ্ছে রাত 8টার পরও বাইরে যাচ্ছে। এই যে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেটা তাহলে কিভাবে সম্ভব? ধন্যবাদ।
আমরা গত বছরও কিন্তু দেখেছি যে কঠোরতারও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, কারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মহামারী বা অতিমারির মতন বিশ্বজনীন সমস্যাকে কিন্তু মোকাবেলা করা যায় না, যেটি আমরা ইউরোপের অভিজ্ঞতা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছি। আর বাংলাদেশের মতন একটি ঘন বসতিপূর্ণ দেশে যেখানে জীবন জীবিকার কারণে মানুষকে প্রতিনিয়তই সংগ্রাম করতে হয়, সেখানে কিন্তু আইনের কঠোরতার চাইতেও অংশগ্রহণটাই সবচেয়ে বেশি জরুরি। স্বাস্থ্যবিধি মেনে মানুষ যদি তার নিজের কাজগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করে, তাতে কিন্তু সংক্রমণ ছড়ায় না। এবং জেলা প্রশাসন সহ আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বার্তা পৌঁছে দেওয়া আছে, যার যেখানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ নির্দেশনা নিয়ে আইইডিসিআর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করছিলেন। আমরা সরাসরি সেটি শুনছিলাম। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।